হ্যাঁ স্যার জয়েন করে যাচ্ছেন আর 2-1 মিনিট। লেটস স্টার্ট। স্পিকারকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। It's not fair. Good afternoon and welcome to all. যাই হোক, নেতাজি নগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে একটি পাওয়ার ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে এবং তার আজকে দ্বিতীয় দিন। এই আলোচনা চক্রে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং তার আগে আমি একটি কথা ঘোষণা করে দিই যে আজকে আমাদের প্রোগ্রামটা ইউটিউব লাইভও হচ্ছে। যদি কোনো রকম ভাবে গুগল মিটে জয়েন হতে অসুবিধা হয় তাহলে আপনারা সবাই মানে ইউটিউব লাইভেও দেখতে পাবেন। আজকের আলোচ্য বিষয় এবং একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস ইন প্রিন্ট মিডিয়া রিপোর্টিং। আজকে আমাদের এই বিষয়টি আলোকপাত করতে আমাদের মুখ্য বক্তা হিসেবে রয়েছেন মাননীয় কিংশুক বাসু মহাশয় স্যার। স্যার একজন সিনিয়র জার্নালিস্ট, দ্য টেলিগ্রাফ নিউজ পেপার, এবং চেভিনিং স্কলার, যেটা ব্রিটিশ স্কলার। স্যার চেভিনিং স্কলার হিসেবে রয়েছেন। স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। মূল আলোচনা শুরু হওয়ার আগে আমি সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় অধ্যাপক শাশ্বত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আজকে আলোচনা চক্র সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। কিরে কিংশুক কোথায়, শুনতে পাচ্ছিস নাকি? কিরে কিংশুক কোথায় গেল? কিংশুক কিংশুককে স্যারের বোধহয় ইয়ে মিউট করা রয়েছে। না, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলছি শুভ অপরাহ্ন। অপরাহ্ন একেবারে গড়িয়ে প্রায় বিকেলের কাছাকাছি সময় পৌঁছে গেছে। যাই হোক, যেটা সাদ্দাম বললেন, নেতাজিনগর কলেজের সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগ এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে আয়োজিত আমাদের এই দ্বিতীয় বছর আমরা আমাদের পাওয়ার ওয়েবিনার সিরিজ অর্গানাইজ করছি। হ্যাঁ, দুয়ারে দুয়ারে ন্যাক দ্বিতীয় সাইকেল, অতএব এই সমস্ত অনেকটা পঞ্চমীর পুজোর বাজারের মতন এগুলো আমাদের করা। যাই হোক, গত বছর এই সময় কিংশুকের সাথে আমার কথা হয়েছিল এরকম একটা পাওয়ার ওয়েবিনার সিরিজে ওকে আমরা বলার জন্য বলবো বলে, কিন্তু নানা কারণে সেটা তখন হয়ে ওঠেনি সেই সেপ্টেম্বর মাসে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি যা দেখতে পাচ্ছি এখানে আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর অমৃতা রায়, উপস্থিত আছেন আমাদের কলেজের সিনিয়র মোস্ট মাস্টারমশাই ডক্টর বিশ্বজিৎ ভদ্র, উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর অগ্নিমিত্র ঘোষ, আইকিউএসির কোঅর্ডিনেটর অধ্যাপক পিনাকি রঞ্জন দেব, তিনি এখন এসে পৌঁছতে পারেননি, আশা করছি তিনি এসে পড়বেন, এবং অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীরা তাদের যদি সময় থাকে তারা আসবেন, বা ছাত্রছাত্রীদেরও আসার কথা আর কি। এখন বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জেস ইন প্রিন্ট মিডিয়া রিপোর্টিং। এখন আমি চেয়েছিলাম যে ছাত্রছাত্রীরা প্রচুর সংখ্যক তারা এখানে উপস্থিত হোক, অন্যান্য কলেজের ছেলেমেয়েরাও উপস্থিত হোক। আসলে এই ভরা ভাদরের এই মেঘলা আকাশে হয়তো এইসব তাদের শুনতে ভালো লাগছে না, লাগার কথাও হয়তো নয় আর কি। যাই হোক, কিন্তু ওই সেই আমাদের উপর একটা দায় বর্তায়, সেই জনপ্রিয় কবি সেই কবিতা উত্তরাধিকারের মতন আমরা তো আর ভাদ্র মাসের মেঘলা আকাশ দিতে পারি, কিন্তু ভুবনডাঙ্গার মেঘলা আকাশ তো দিতে পারবো না নবীন কিশোর কিশোরীদের, বা আমার বোতামবিহীন সেরা শার্টও তাদের দিতে পারবো না। যেটা আমি তাদের দিতে পারি সেটা হচ্ছে আমার ছেলেবেলার বন্ধুকে তাদের সামনে উপস্থাপিত করতে পারি, যিনি এই মুহূর্তে কলকাতার সব থেকে নাম করা সংবাদ, ইংরেজি সংবাদপত্র, শুধুমাত্র কলকাতার সব থেকে নাম করা ইংরেজি সংবাদপত্র নয়, আমার মতে ভারতবর্ষের সব থেকে ভালো সংবাদপত্রগুলির মধ্যে একটা, ইংরেজিতে দ্য টেলিগ্রাফ পত্রিকার একজন অত্যন্ত নাম করা স্বনামধন্য সাংবাদিক, যিনি দীর্ঘদিন 25 বছর ধরে আনুমানিক সাংবাদিকতায় আছেন। আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে,
সেই 90-এর দশকের মাঝামাঝি সময় অমৃতবাজার, তারপরে এশিয়ান এজ, তারপরে টেলিগ্রাফ, তারপরে বোধহয় কিছুদিন ডিএনএ, তারপরে আবার টেলিগ্রাফ, মাঝখানে সাংবাদিকতা করার জন্য বিদেশে একটা স্কলারশিপ পাওয়া যায়, শিবলিং স্কলারশিপ। হ্যাঁ, অতএব ছেলেবেলার বন্ধুদের যখন দেখি তারা স্বনামধন্য হয়েছেন, হ্যাঁ, আমরা যারা রোদ্দুর হতে চেয়েছিলাম অমলকান্তির মতন, কিন্তু সেই কলেজ স্ট্রিটের ছাপাখানাতেই অন্ধকারের মধ্যে জীবনের অনেকটা সময় অতিবাহিত করলাম, কোনোভাবেই কিছু হতে পারলাম না। তো সেখানে বন্ধু বান্ধবদের যখন দেখি তারা স্বনামধন্য হয়েছেন, তখন তার মধ্যে একজনের তৃপ্তি পাই, আমরা যে বয়সে অন্তত পৌঁছে গেছি আর কি। অতএব ছেলেবেলার বন্ধু, তার সাথে অনেক একসাথে বড় হওয়া, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হওয়া, অনেক রকম অনিশ্চয়তা, একই রকম টান করেন, সবকিছুর মধ্যে বড় হওয়া হতে হতে দেখি সে অনেক উপরে উঠে গেছে। এক ধরনের তৃপ্তি তার মধ্যে অবশ্যই আমি পাই অন্তত। এখন প্রচ্ছন্ন কেন, অত্যন্ত সুস্পষ্ট একটা গৌরব বোধ করি যখন দেখি আজকে আমার ছাত্রছাত্রীদের সামনেই আমি তাকে উপস্থাপিত করতে পেরেছি, তার যে বিষয়ে তার এক্সপিরিয়েন্স সে বিষয়ে বলার জন্য। এবং আমি যেটা মনে করি যে এই সাংবাদিকতার ছাত্রছাত্রী যারা এখানে তোমরা আছো, আজকে প্রিন্ট মিডিয়ার কি কি চ্যালেঞ্জেস এর মধ্যে প্রিন্ট মিডিয়া যাচ্ছে গত 2 দশক ধরে বা 2.5 দশক ধরে, বা যারা সাংবাদিকতা করতে চাও বা যারা মনে করো সাংবাদিক হবে, একটা চোখে অদ্ভুত একটা মোহাঞ্জন মাখা আছে তোমাদের, মনে করো একটা ভীষণ একটা রোমান্টিক একটা কিছু, একটা মানে যে জীবন দোয়েলের ফড়িংয়ের সেই রকম কোন একটা জীবন বোধহয় সাংবাদিকের জীবন, তা যে একেবারেই নয়। হ্যাঁ, অত্যন্ত কঠিন পরিশ্রম, অধ্যবসায়, পুরুষকার, সবকিছুই যে সব গুণেরই শরীরে সমাহার, তার সাথে অবশ্যই সততা, সবকিছুরই যে প্রয়োজন, তা না হলে বড় সাংবাদিক হওয়া যায় না, কারণ কোনো ফিল্ডে কোনো প্রফেশনে কিছু করা যায় না। তার আজকে তোমরা আমার ছেলেবেলার বন্ধুর কাছ থেকে শুনবে। আমি এই জায়গাটাকেই জোর দিচ্ছি বারবার, কারণ ওই যেটা বললাম শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার, আমার অনেক কিছুই তোমাকে দিতে ইচ্ছে করে, বোতাম নীল সেরা সাদ বা ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, বড়জোর তোমায় কলকাতার আমি ভাদ্র মাসের মেঘলা আকাশ দিতে পারি, আর তার সাথে দিতে পারি আমার ছেলেবেলার বন্ধুকে, তোমাদের হাতে তাকে তুলে দিলাম। নমস্কার। ধন্যবাদ স্যার। এবার আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়া ডক্টর অমৃতা দত্ত ম্যামকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। ম্যাম প্লিজ। গুড আফটারনুন। শাশ্বত যে সুন্দরভাবে ভূমিকা রচনা করলো, সেখানে তার প্রশংসা না করে পারছি না। আজকে নেতাজি নগর কলেজের জার্নালিজম ডিপার্টমেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং আইকিউএসির যৌথ উদ্যোগে পাওয়ার ওয়েবিনার সিরিজের সেকেন্ড এডিশন অনুষ্ঠিত হতে চলেছে। যা আজকে যা আলোচিত হবে তা হচ্ছে চ্যালেঞ্জেস ইন প্রিন্ট মিডিয়া, এবং যার বক্তা হিসেবে আমরা পেয়েছি স্বনামধন্য সাংবাদিক মাননীয় কিংশুক বাসুকে, যিনি টেলিগ্রাফের সাংবাদিক। সাংবাদিকদের জীবন কখনোই কুসুমাস্তীর্ণ হয় না, এটা আমার কিছুটা হলেও জানা আছে, কিন্তু অনেকটাই জানা নেই, কারণ আমি এই ফিল্ডের নই। কিন্তু আমার পিস্তত বোন শ্রাবণী বাসু, সেও এই ফিল্ডে থাকা, এবং যদিও এখন ইন্টারাকশনটা কম হয়, কিন্তু কিছুটা আগে বলতো। তো এখন তো অনেক দূরত্ব বেড়ে গেছে, ও বাইরে থাকে, জানতে পারি না। কিন্তু আমার এই সাংবাদিকতার জীবনের যে চ্যালেঞ্জেস, এগুলো কিন্তু আমাকে ভীষণ আকর্ষণ করে, এবং আমার মনে হয় যে সকলেরই জানা উচিত যে কিংশুক বাসুর মতো একজন সাংবাদিক হতে গেলে, বা যে কোনো পথে জীবনে যে কোনো বিভাগে আমাদের যদি প্রতিষ্ঠিত হতে হয়, তবে সবাইকেই আমাদের কি কি চ্যালেঞ্জ নিতে হয় সেটা আমরা অল্প বিস্তর জানি, কিন্তু কিংশুক বাসুর কাছে আমরা একটু অন্য ধরনের আলোচনা শুনবো, যে আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করবে, যে কিভাবে তারা তাদের পেশাকে, তাদের নেশাকে মানে বাঁচিয়ে রাখছেন, এবং জনগণের জন্য তারা কোন লেভেলে কোন লেভেলে গিয়ে, বলবো না, গিয়ে তার জনগণের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে। আজকে প্রিন্ট মিডিয়া এত সক্রিয় আছে বলে আমাদের কাছে এমন অনেক
খবর আসছে যেগুলো আমরা সচরাচর পাওয়ার অধিকারী হয়ে উঠতে পারতাম না। তাই কিংশুক বাসুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নেতাজি নগর কলেজের তরফ থেকে। এবং আমরা যে উনি যে আমাদের মানে আমন্ত্রণ গ্রহণ করেছেন তার জন্য আমি, আমার থেকে কিংশুক বাসু অনেক ছোট, আমি যথেষ্টই সিনিয়র। আমি সত্যি খুব ধন্য, এবং শাশ্বতকেও আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, কারণ কিংশুক বাসুকে রাজি করিয়েছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য এবং মূল্যবান বক্তব্য রাখবার জন্য। অনেক কিছু আমরা জানবো। আমাদের ছাত্রছাত্রীরাও আছে, শিক্ষকেরাও আছে, সবাই কিন্তু উন্মুখ হয়ে আছে এক প্রকার। আমরা শুনবো, লিখবো, নোট করবো, জানবো, অনেক কিছু মানে আমাদের সমৃদ্ধ হব। তো আমি বিশ্বাস করি যে collectively we can make this webinar a grand success. Thank you. ধন্যবাদ ম্যাডাম। এবার আমি আমাদের কলেজের আইকিউএসি এর কোঅর্ডিনেটর মাননীয় অধ্যাপক পিনাকি রঞ্জন দে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করি। স্যার প্লিজ। মাননীয় আজকের শ্রদ্ধেয় বক্তা কিংশুক বসু মহাশয়, আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম, জার্নালিজম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শাশ্বত, ছোট ভাইয়ের মতো সাদ্দাম, এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা জার্নালিজম ডিপার্টমেন্টের, আমার অন্যান্য বিভাগের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহকর্মীরা আছেন, অন্যান্য কলেজের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আমার আজকে একটু জয়েন করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, জার্নালিজম ডিপার্টমেন্ট আমাদের কলেজের ওয়ান অফ দ্য ভাইব্রেন্ট ডিপার্টমেন্টস, যারা সবসময় ছাত্রছাত্রীদের জন্য সময়োপযোগী বিভিন্ন অ্যাক্টিভিটি একটা কন্টিনিউয়াস ভিত্তিতে অর্গানাইজ করে চলে, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনেও তার কোনো মানে কন্টিনিউটিতে কোনো ব্যাঘাত নেই। এবং যেটা উল্লেখ করার মতো বিষয়, আজকে এই ধরনের সাংবাদিকতার মতো পেশায়, যেখানে বাস্তবে অ্যাকচুয়ালি কি ঘটছে, এটা খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রফেশনাল কোর্স এটা। সুতরাং ছাত্রছাত্রীদের জন্য যেটা প্রয়োজন, বাস্তব জগতের সঙ্গে একটা ধারাবাহিক যোগাযোগ, এবং বাস্তব জগতে যারা এই বিষয়ে স্টলওয়ার্ড, যারা ছাত্রছাত্রীদের কাছে প্রকৃত চিত্রটা তুলে ধরতে পারবেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে জার্নালিজম ডিপার্টমেন্ট ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক সিলেবাসে যে সমস্ত টপিক আছে, সেই সমস্ত টপিকগুলো যাতে ছাত্রছাত্রীরা তাদের মুখে শুনে শুধুমাত্র বুকিশ নলেজ তারা অ্যাকুয়ার না করে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন অফ দ্য পার্টিকুলার কোর্স তারা একটা এক্সপোজার পায়, এই ব্যাপারে তাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা থাকে। এটা সত্যি প্রয়োজন, এবং ছাত্রছাত্রীদের জন্য তারা একটা কন্টিনিউয়াস চেষ্টা এই ব্যাপারে করে যায়। তো যাই হোক, আমি আইকিউএসির তরফ থেকে তাদের এই উদ্যোগকে শ্রদ্ধা জানাই, বিভাগের প্রধান শাশ্বতকে এবং প্রতিটা মাস্টারমশাইকে আমার শ্রদ্ধা জানাই ছাত্রদের জন্য তাদের এই প্রচেষ্টার জন্য। আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই আজকের বক্তা, তিনি তার মূল্যবান সময় আমাদের কলেজের জন্য, আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য এবং অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের জন্য তিনি দিয়েছেন তার ব্যস্ততার মধ্যেও। আমি নিশ্চিত আমাদের ছাত্রছাত্রীরা তার কথা শুনে তাদের পাঠ্য বিষয় এবং আগামী দিনে এই প্রফেশনের যে সমস্ত জ্ঞাতব্য বিষয়, যেগুলো তার অভিজ্ঞতা থেকে তিনি সঞ্চয় করেছেন, তিনি আমাদের ছাত্রছাত্রীদের কাছে সেটা তুলে ধরবেন, এবং তার সেই কথা শুনে আমাদের ছাত্রছাত্রীরা এই পেশার যে প্রয়োজনীয় তথ্যগুলো
সেগুলো আগে থেকে জেনে নিজেদের সমৃদ্ধ করবে এবং নিজেদের গড়ে তুলতে সেটা তাদের সাহায্য করবে। আমি সবাইকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমরা মূল আলোচনার বিষয়ের দিকে এগিয়ে যাই। তার আগে আপনাদের সবাইকে অনুরোধ জানাই যে আপনারা সবাই দয়া করে মাইক্রোফোন এবং ভিডিও অফ রাখবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন থাকলে অবশ্যই বক্তব্য শেষে, মানে বক্তার বলার শেষে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আর একটা ফিডব্যাক লিংক দেওয়া হবে, সেটা আপনারা কাইন্ডলি ফিল আপ করে নেবেন। এবার আমি আমাদের মুখ্য বক্তা কিংশুক বাসু স্যারকে বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। নমস্কার, আমি ম্যাডাম অমৃতা দত্ত, পিনাকি রঞ্জন বাবু, নেতাজি নগর কলেজের অন্যান্য খুবই সিনিয়র টিচার্স, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার ছোটবেলার বন্ধু শাশ্বত, যত স্টুডেন্টস আছেন সবাইকে একটা এরকম বৃষ্টি স্নাত অপরাহ্নে আমার রিগার্ডস, আমার প্রণাম এবং আমার ভালোবাসা। একটা ব্যাপার, প্রিন্ট মিডিয়া জার্নালিস্টরা খুব একটা ভালো কথা টথা বলতে পারে না, লেখালেখির চেষ্টা করে। তাই শাশ্বত যখন আমায় বলে আমি কিছুটা শঙ্কা নিয়েই রাজি হই, কারণ জেনারেলি প্রিন্টের লোকজন খুব ভালো কথা বলে এরকম উদাহরণ নেই। রাজি হওয়ার প্রধানত কারণ হচ্ছে যে এই রকমের একটা ওয়েবিনার, এটা আমার কাছে একটা লার্নিং প্রসেস। যারা নতুন প্রজন্মের আছেন এবং আমরা এই ওয়েবিনার গুলোর মাধ্যম দিয়ে একটা মিরর হোল্ডিং, একটা আয়না ধরা উভয়ের ক্ষেত্রেই বোধহয় হয়। ছাত্রছাত্রী বা যারা অ্যাসপায়ারিং জার্নালিস্ট তারা কি ভাবছেন, আর আমাদের মতন যারা বেশ কিছু বছর এই প্রফেশনটায় দিলাম তারাও বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমরা কতটা আমাদের ট্র্যাকে আছি আর কতটা মানুষ বা নেক্সট জেনারেশনের থেকে কতটা পিছিয়ে আছি। তো সেই দিক থেকে ইট ইজ আ মিউচুয়াল লার্নিং প্রসেস ফর বোথ অফ আস, আই গেস। আমি 2 দশকের উপরে প্রিন্টে কাজ করছি এবং আমার যাবতীয় প্রেম ভালোবাসা যা কিছু প্রিন্টেড ওয়ার্ডস নিয়ে। এটা এই জন্য বলা যে আমি অন্যান্য মাধ্যমগুলোকে কোনোভাবে ডিসকাউন্ট করছি বা তাদেরকে কোনোভাবে কোনো রকম ভাবে ছোট করে দেখার চেষ্টা করছি তা না। তবে ব্যক্তি হিসাবে I have been always drawn to print. সেই জন্যে প্রিন্ট নিয়ে যাবতীয় আলোচনা করার চেষ্টা করব। একটা জিনিস প্রথমে বলি যে এই ওয়েবিনারটা যেহেতু আমার কাছে একটা মিউচুয়াল লার্নিং প্রসেস, সেই জন্য আমি কিছুটা আমার বক্তব্য রেখে আমি চাইবো আপনাদের থেকেও শুনতে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো বক্তব্য থাকে। সেই জন্য লেট আস ডিভাইড দিস সেশন ইনটু 2, যেখানে প্রথম হাফটায় হয়তো ধরুন আমার যা শেয়ার করার আমি করলাম, আর পরবর্তী অংশে যদি আপনারা শেয়ার করেন আমি খুব বাধিত হব। প্রিন্ট জার্নালিজম বলার আগে বলি যে জার্নালিজমে যারা আছেন একটা জিনিস মাথায় তৈরি করে নিন, যে এটা কিন্তু কোনো অপশনাল কেরিয়ার নয়। আপনার যদি মনে হয় যে আপনি জার্নালিজম করতে করতে ব্যাংক, রেল
অন্য যে কোনো প্রফেশনে চলে যাবেন, এখনই চলে যান। তার একটা বড় কারণ হচ্ছে যে এই প্রফেশনে কাউকে বন্দুক ঠেকিয়ে আনা হয় না, এবং যারা আসে তাদের যদি সার্ভাইভ করতে হয় তাহলে ইট হ্যাজ টু বি জাস্ট প্যাশন এন্ড নাথিং এলস। আপনার যদি অগাধ ভালোবাসা না থাকে, প্লিজ অপ্ট আউট। মাঝামাঝি জায়গায় জার্নালিজম নিয়ে ভাববেন না। মুশকিল হলো যে আমরা এমন একটা সময়ের ভিতরে আছি যেখানে সব রকম মিডিয়ার প্রাধান্য এসে গেছে। আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, আমাদের সিটিজেন জার্নালিস্টরা এসে গেছেন, সোশ্যাল মিডিয়ার একটা বিরাট প্রেজেন্স আছে, তারপরে টুইটার্স আছে, ব্লগার্স আছে। 1980s এর ফিউচারোলজিস্ট অ্যালভিন টফলার উনি একটা দারুণ কথা বলেছিলেন যে নেক্সট যে ইরাটা হবে সেটা হবে কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশনের ইরা। মানে পাবলিক প্রডিউসারও হবে, পাবলিক কনজিউমারও হবে। অ্যান্ড কনজিউমার অ্যান্ড প্রডিউসার অফ হোয়াট? না ইনফরমেশন, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। সো এভরিবডি সিমস টু নো এভরিথিং। এবং আমাদের হাতে টুইটার আছে, আমাদের হাতে ইনস্টা আছে, ফেসবুক আছে। এই শৌখিন জার্নালিজমের আলোচনায় আমরা এই দুপুরে আসিনি। লেট মি বি ভেরি ক্লিয়ার, জার্নালিজম ইজ সিরিয়াস বিজনেস, এবং ইফ ইউ আর নট আপ টু ইট, প্লিজ স্টেপ আউট। কোনো ছেলে খেলার জায়গা এখানে নেই। ইট ইজ হার্ড, ইট ইজ চ্যালেঞ্জিং, and at the end of the day rewarding. কিন্তু আপনার ভালোবাসা থাকতে হবে। and I guess এটা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে প্রযোজ্য। but unless you are very dedicated, আপনি যাই করুন including journalism, you won't be able to survive. প্রিন্ট মিডিয়ার একটা বিউটি হচ্ছে যে এখানে যারা কাজ করে তারা সারাদিন কি করলেন সেটা পরের দিনের পাঠক দেখতে পান, including reporters, including people who work in the desk, including people who bring out the paper from the printing press. এই যে একটা বিশাল কর্মযজ্ঞ সারাদিন ধরে চলে। সকালবেলা থেকে উঠে সাংবাদিকরা খবরের খোঁজে বেরোন, এবং দিনের শেষে সেই খবর পরিবেশিত হয়ে প্রিন্টেড ভার্সনে যখন সেটা ছেপে কাগজ ছাপাখানা থেকে বেরোয়, এই যে এন্টায়ার চেনে সারাদিন কে কি করলেন সেটা পরের দিনের কাগজে রিফ্লেক্টেড হয়। ফাঁকির কোনো জায়গা নেই। এক, দুই হচ্ছে যে বিলাসিতার কোনো জায়গা নেই। উই ওয়ার্ক আন্ডার স্ট্রিক্ট ডেডলাইনস। আপনি খবর পেয়েছেন, আপনি খবর পরিবেশন করছেন, কিন্তু সেটা যদি পাঠকের কাছে আমি না পৌঁছাতে পারি, আপনার সারাদিনের এফর্ট কামস টু আ জিরো। তো এইগুলো এই কারণেই বলছি যে আমাদের প্রফেশনটার ডিমান্ডস আর ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ভেরি হাই। প্রিন্ট জার্নালিজমের চ্যালেঞ্জ কোথায়? আমার বেসিক্যালি মনে হয় যে ধরুন যে টিভির আধিপত্য বা অন্যান্য যে কোনো মিডিয়ার যা যা আধিপত্য, সেগুলো আপনি যদি একটু বিচার করে দেখেন, দেখবেন যে খুব মোমেন্টারি। প্রিন্টের কাজ শুরু হয় যেখানে এদের কাজ শেষ হয়। যে কোনো বড় ইভেন্ট, ইলেকশনস, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেলিব্রিটিদের বিয়ে, দেখবেন যে টেলিভিশন বা অন্য মাধ্যম যেখানে শেষ করে সেখান থেকে প্রিন্টের কাজ শুরু হয়। এবং আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে পরের দিন যে আমরা খবরটা পরিবেশন করছি
তাতে আমরা পাঠককে কি বলছি এবং হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম অলরেডি হোয়াট পিপল নো। আজকাল টেকনোলজির কারণে লোকে মুহূর্তে মুহূর্তে সব রকম আপডেটস পায়। প্রিন্ট মিডিয়া ইজ নট অ্যাবাউট আপডেটস, ইট ইজ অ্যাবাউট ইনডেপথ। এবং সেই ইনডেপথ জার্নালিজম যদি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক। আপনাকে ভাবতে হবে, এবং সেই ভাবনাটার রেলেভেন্সটার মাপকাঠি হবে হচ্ছে আপনার রিডারশিপ। একটা ক্রিকেট ম্যাচ হয়ে গেছে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, সো বাই দ্য এন্ড অফ দ্য ডে, ধরুন রাত্রির মধ্যে এটা আমরা সবাই জানি। তাহলে ওয়্যার ইজ প্রিন্ট? ওয়েল, প্রিন্ট বিগিনস when the players return to the dressing room. ম্যাচের আউটকাম, ম্যান অফ দ্য ম্যাচ, কে কি হয়েছে, এসব আমরা সব জানি। আমরা যেটা জানি না সেখানেই প্রিন্ট। 2017 দার্জিলিং জ্বলছে, আপনারা সবাই জানেন। সকাল 10:30টার সময় আমিও কয়েকজন সাংবাদিক বিমল গুরুং এর যে অফিস, সেই অফিসের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। একদিকে সারি সারি বাড়ি আর একদিকে খাদ, যেমন হয় আর কি, পাহাড়ি রাস্তা। তো সেখানে গোলাগুলি শুরু হল। একটার পর একটা গাড়ি জ্বললো, গুলি চললো। খাদের ধারে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রাস্তা দেখছিলেন, পিছন দিক দিয়ে এসে কে বা কারা তার পিঠটা চিরে দিয়ে চলে গেল। পুলিশ ফাঁড়িতে আগুন জ্বললো। এই মতো অবস্থায় আমরা আছি। কারোর দরজা খোলে না, কেউ উঁকি মেরে তাকায় না। আমি এক দরজায় কড়া নেড়েছিলাম, এক ভদ্রমহিলা নেমে এসেছিলেন, বললেন যে আপনি কোত্থেকে এসছেন? আমি বললাম আমি কলকাতার সাংবাদিক, দ্য টেলিগ্রাফ পত্রিকার, আমি এই কভার করতে এসেছি। আপনি যদি আমায় জায়গা না দেন তাহলে আমাকে এখানে প্রাণ দিতে হয়। তিনি বললেন যে আমি শুধু আপনাকে অ্যালাউ করছি, বাট ডোন্ট টক, কিপ কোয়াইট, আই উইল সুইচ অফ অল দ্য লাইটস। 40 মিনিট ওই বাড়িটায় আমি ছিলাম। এই ঘটনা টিভি মাধ্যম যতটা পেরেছিল দেখিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় আমার এডিটর বলেছিলেন যে ওই 40 মিনিটের বিবরণ আমার চাই। এবার আপনারা বিচার করুন, what would you want to see and what would you want to read? আমি কিংশুক বসু বলে নয়, মানে যে কেউ আমাদের মধ্যে থাকতে পারতাম। এই অভিজ্ঞতা শেয়ার করা and to reach it out to the readers vis-a-vis the visual images, এই দুটোর ইম্প্যাক্ট আলাদা বলেই আমার বিশ্বাস। And this is exactly where print thrives, print survives, and print clicks. তো আমার মতে এখন আমাদের সময় এসছে যে জার্নালিজমকে যদি কেরিয়ার হিসাবে নিতে হয়, দেন উইল হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং অন এভরি লিটল স্টেপ। কি লিখছি, কেন লিখবো, এবং সেই কাজটার ভিতর দিয়ে ডু আই জাস্টিফাই মাইসেলফ অ্যাজ জার্নালিস্ট। আমাদের কিসের প্রাইড? প্রাইড হচ্ছে উই চ্যালেঞ্জ। আমি প্রায় বলি যে আমরা হচ্ছি ড্রেনের ইন্সপেক্টর, আমাদের ময়লা ঘাটা কাজ।
যারা সরকারে আছেন, যারা পাওয়ারে আছেন, তাদেরকে যদি আমরা না চ্যালেঞ্জ করতে পারি, তাহলে উই আর নট ডুইং আওয়ার জবস। এবং সেই কাজটা খুব ইজি নয়। আমি নন্দীগ্রাম, সিঙ্গুর এক্সটেন্সিভলি কভার করেছি। বিকট চ্যালেঞ্জেস, আইডেন্টিটি কার্ড, নিজেকে লুকিয়ে রাখা, গুলি, লাঠি, বাঁশ, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শুধু চা আর বিস্কিট খেয়ে থাকা। এইগুলো এই কারণে বলছি যে এইগুলো না গল্পে শুনতে খুব রোমান্টিসাইজ লাগবে, কিন্তু এসব করেও দিনের শেষে you will have to file a report that should reach your readers the next day. এবং এই পুরো প্রক্রিয়াটা আপনার কোনো স্খলন, কোনো বিচ্যুতি চলতে পারে না। অ্যান্ড টু টপ ইট অল, এই পুরো প্রক্রিয়াটা একটা টাইম স্কেডিউলের ভিতরে চলে। অর্থাৎ আপনি যদি রাত্রির 8টায় খবর পাঠান, ও খবর ছেপে বেরোবে না, আমার আপনার কাছে পৌঁছাবে না, আপনি সারাদিন যা ইচ্ছা করুন। আবার বলছি যে প্রিন্ট মিডিয়ার চ্যালেঞ্জ যদি আপনি নিতে রাজি থাকেন তাহলে শুনুন, না হলে ইউ আর ওয়েলকাম টু মুভ আউট। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম হিয়ার। ইট ইজ ডিফিকাল্ট, সত্যি ডিফিকাল্ট। কিন্তু কি হয়, রিওয়ার্ডস কিভাবে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, তবু একবার মনে করিয়ে দিই। বিহারের একটা অখ্যাত গ্রামে একটা অ্যাসিড বার্নিং ইনসিডেন্টে 24 জনের চোখ গিয়েছিল 80-র দশকে। এই খবরটা, জায়গাটার নাম আপনারা জানেন, ভাগলপুর। এই খবরটা একটা ছোট্ট ব্রিফ হিসাবে একটা কাগজে বেরিয়েছিল। আমার পূর্বতন বস এমজে আকবর, এই খবরটা দেখে উনি ছুটে গেছিলেন ভাগলপুরে, এবং পরবর্তী সময় দ্য ভাগলপুর ব্লাইন্ডিংস শকড দ্য নেশন, যেটার ফিল্মি রূপ আপনারা দেখেছেন, গঙ্গাজল। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর সাপোজ টু ডু। আমাদের আয়না ধরা কাজ, আমাদের চ্যালেঞ্জ করা কাজ, এবং আমাদের নাড়িয়ে দেওয়াটাই কাজ। এর মধ্যে কোনো আপোষের জায়গা নেই। বিভিন্ন রকম প্রলোভন আছে, স্টারডম, চট করে ফেমাস হওয়া, সব প্রফেশনে যেমন আছে আমাদের প্রফেশনেও আছে। কিন্তু প্রিন্টের বিউটি কোথায় জানেন? লিখিত ওয়ার্ডের কমিউনিকেশন পাওয়ার আমার বিশ্বাস অনেক বেশি। সেই কারণে স্টোরিজ রিমেইন উইথ আস, এগুলো থেকে যায়। ওয়াটারগেট স্ক্যান্ডাল আপনারা নিশ্চয়ই জানেন, বব উডওয়ার্ড। মানে কার্গিল, আমি একটা আপনাকে বলি, আপনাদের বলি, কার্গিল কভারেজ ইলেকট্রনিক মিডিয়া করছিল, প্রিন্ট মিডিয়াও করছিল। হাউ উই ক্যান বি ডিফারেন্ট তার একটা প্রমাণ আপনাদের বলি। গারওয়াল রাইফেলস এর একটা ট্রুপ, দে আর লিভিং ফর দেয়ার অ্যাসাইনমেন্ট টু কার্গিল। সেই সময় টেলিগ্রাফ থেকে, এখনো আছেন বিখ্যাত সাংবাদিক মিস্টার শঙ্কর সেন ঠাকুর, উনি কভার করছিলেন। তা ব্রিগেডিয়ারের টেন্টে উনি তখন বসে আছেন, বললেন যে ক্যান আই জয়েন দেম অন দ্য রাইড? বললো কেন, তুমি উপরে যাবে কেন?
I want to go in that same truck that they were traveling. তো যাত্রা শুরু হলো, 18 জনের একটা টিম যাচ্ছিল এবং ওই রাস্তাটায় they clapped and they sang through the way, चला जाता हूं किसी की दुनिया। এই যে ক্ল্যাপ দেওয়া, গান গাওয়া, এরা সবাই এই গানের ভিতর দিয়ে নিজেদেরকে প্রস্তুত করছিল ফর দ্য ফাইনাল অ্যাসল্ট। এই ফিলিং, এই এক্সপ্রেশন ক্যান নেভার বি ক্যাপচার্ড ইন ক্যামেরা। It can never be. It can only be translated partly through words. And that is where print comes. So যারা এইসব আলোচনা করেন যে নিউজ পেপারের ডেথ বেল বেজে গেছে, কাগজ আর কেউ পড়ে না, লোকে খবর দেখে, আমি সঙ্গত কারণে সেই দলের সঙ্গে নই। তার কারণ হচ্ছে আমার স্থির বিশ্বাস যে মানুষ এখনো পড়ে, মানুষ এখনো অনুভূতিটা রিটেন ওয়ার্ডস এর ভিতর থেকেই নিতে চায়। নন্দীগ্রামের ইলেকশন, আমি হেঁটে যাচ্ছি, তো হঠাৎ কি মনে হলো, গাড়ি থামিয়ে দিয়ে 2 কিলোমিটার আল ধরে হেঁটে গেলাম একটা গ্রামে। মাঝ রাস্তায় বহু জায়গায় চেক, আপনি কোত্থেকে আসছেন, কি করছেন। নন্দীগ্রাম তখন উত্তাল। তো যেতে যেতে গ্রাম পর গ্রাম ফাঁকা, লোকে বাড়িঘর ছেড়ে চলে গেছে। একটি গ্রামের একটা ঘরের দাওয়ায় এক ভদ্রলোক বসে আছে, সামনে কয়েকটা ডাব রাখা, ভদ্রলোক মন দিয়ে চিঠি লিখছেন। আমি গেলাম, একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপনি এই বাড়িতে বসে আছেন, এই তো গ্রাম ফাঁকা পুরো। বললেন না, আসলে আমাকে এই কয়েকটা এই চিঠি লেখার কাজ রয়ে গেছে, এই চিঠিগুলো লিখে আমিও চলে যাব। কি চিঠি লিখছেন? চিঠি লিখছেন উনি তৎকালীন যারা সরকারে ছিলেন তাদের নেতা নেত্রীদের, যে আমাদের দণ্ড দিও না, আমাদের ভুল হয়েছে, আমাদের ধান কেটে নিয়ে যেও না, আমাদের ভুল হয়েছে, আমরা তোমাদের সাথেই আছি। এই খবর বেরোনোর পরে ওই গ্রামগুলোর ইকোসিস্টেম কিছুটা হলেও পাল্টে যায়। পুলিশ প্রশাসন নড়ে বসে, যারা ঘর ছাড়া তাদের ঘরে ফেরানো হয়, এবং এই পেনাল্টি প্রসেস, এইগুলো নিয়ে রেসপেক্টিভ পলিটিক্যাল পার্টিজ এর ভিতরে প্রশ্ন ওঠে। তার কারণ এই খবরটি কার্টসি প্রিন্ট and courtesy internet, it went global. আমি এই উদাহরণগুলো আমার ঢাক বাজানোর জন্য নিশ্চয়ই বলছি না, বলছি এই কারণে যে প্রিন্টের রিচ অগাধ। It is not just about few moments on camera. আপনাকে ধৈর্য ধরতে হবে, like any other profession. আর তার সাথে সাথে যেটা অমৃতা ম্যাম বলছিলেন, যে ইউ হ্যাভ টু বি ব্রুটালি অনেস্ট, এর মাঝে কোনো জায়গা নেই। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ প্রিন্ট মিডিয়ার কাছে, যে এই যে ইনফরমেশনের যে ভিড় বিভিন্ন মাধ্যম দিয়ে, টুইটার, ইনস্টা, ফেসবুক, সবাই নানা রকম ইনফরমেশন দিচ্ছেন। Where print survives is how honest and how certain we are of the information that we are passing on.
কারণ আমাদের অ্যাকাউন্টেবিলিটি অনেক অনেক বেশি। কেন বেশি? কারণ প্রিন্ট থেকে যায়, পরের দিনে কাগজটা মুছে দেওয়া যায় না। আপনি টেলিভিশনে একটা খবর দেখাবেন, টিকারে একটা খবর চালাবেন, সেটা ভুল হলে মুছে দেবেন, লোকেও ভুলে যাবে। ইন প্রিন্ট ইউ কান্ট গো রং। সেই জন্যে আমাদের অনেস্টিটা যদি কোয়েশ্চেনেবল হয়, তাহলে ইউ হ্যাভ লস্ট দ্য ব্যাটল। একটা খবর, একটা সংবাদ বিভিন্ন কারণে লোকে আপনাকে বলবে, তার ভিতরে লুক্কায়িত থাকবে তার নিজের স্বার্থ। অ্যাজ এ প্রিন্ট জার্নালিস্ট ইউ আর সাপোজ টু সি থ্রু এভরিথিং। সে কি বলছে, কেন বলছে, এবং এইগুলো যদি আপনি না করেন, আপনি আপনার রিডার্সদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ইট ইজ নট অ্যাবাউট আ ডেজ জব, ইট ইজ নট। জার্নালিজম ইজ নট দ্যাট যে আপনি করলেন, আজকে ভাল লাগলো না, করলেন না, আজকে একটু তাড়াতাড়ি কেটে গেলাম। সরি বস, journalism is not that. You have to eat, breathe, sleep about stories. তা না হলে এই প্রফেশনে আসবেন না প্লিজ, unless you are very passionate. আমাদের এই যত দেখবেন অন্য মাধ্যমগুলোর বুৎপত্তি সোশ্যাল মিডিয়াস, তত মানুষ খুব আইসোলেটেড, খুব একা। আমরা একে অপরের সঙ্গে আজকাল কথা বলি না, উই রিমেন গ্লু টু আওয়ার ফোনস। 5 জন 10 জন একটা জায়গায় বসে থাকে, কারোর ভিতরে কোনো আলাপচারিতা হয় না, কোনো কথাবার্তা হয় না। So virtual medium has become a real medium for us, and that is exactly where print comes in. As print journalists we are supposed to talk. আমাদের কথা বলতে হবে। এই যে প্যান্ডেমিকের ভিতর দিয়ে যাচ্ছি, কিভাবে মানুষ বাঁচছে, হাউ মাচ ডু উই টক? এক বাজারে এক ভদ্রলোককে দেখলাম, মাথা নিচু করছেন আমায় দেখে, আমার মনে হচ্ছে তিনি পরিচিত, বারবার মুখ লুকোচ্ছেন, সামনে ফলের ডালি নিয়ে বসে আছেন। গিয়ে তাকে চেপে ধরলাম, বললাম আপনি মুখ লুকাচ্ছেন কেন, আপনাকে তো আমি চিনি। বললেন গড়িয়াহাটের কাছে ওনার একটা সোনার দোকান ছিল, নোটবন্দির সময় বিরাট লস হয়, তার পরবর্তী সময় উনি কিছুটা দাঁড়িয়ে উঠেছিলেন, এই প্যান্ডামিকে সেই ব্যবসাটাও শেষ। ক্লাস 12-এ পড়ে একটি মাত্র কন্যা, তার খরচা চালানোর জন্য ভদ্রলোক সকালবেলা মেচুয়া থেকে গিয়ে ফল নিয়ে এসে বিক্রি করছে, even though he is basically into jewelry business. As print media journalists, we are supposed to talk and report about these people. আপনি ভুলে যান ইকোনমির কি স্টেট, আপনি ভুলে যান ভ্যাকসিনেশন কি হচ্ছে। You have to reflect the crisis that has probably changed all our lives. কোনোটা বড় ভাবে, কোনোটা ছোট ভাবে, মাঝারি ভাবে। কিসের তাগিদে এই ভদ্রলোক আজকে মিছুয়া সকাল 4টের সময় সাইকেল চালিয়ে উঠে যাচ্ছেন, গিয়ে ফল নিয়ে বসছেন বাজারে? আমাদের বিরাট কিছু জানার দরকার নেই, কিন্তু ইফ ইউ ক্যান টেল দিস স্টোরিজ, মানুষ বুঝে নেবে তার মানে। এন্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়্যার প্রিন্ট কামস ইন। আপনি ক্যামেরা নিয়ে দাঁড়ালে আপনার সামনে সেই লোক কথা বলবে না, প্রিন্টের সঙ্গে বলবে, বিকজ দে হ্যাভ আ কানেকশন। তারা আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, অফকোর্স ইউ হ্যাভ টু বিল্ড কনফিডেন্স যে তারা যা বলছেন সেটাকে আপনি কোনোভাবে অন্যরকম ভাবে প্রেজেন্ট করবেন না, চাতুরতা করবেন না। দেয়ার শুড বি নো পুলিং আ ফাস্ট ওয়ান। এবং আপনি যত কথা বলবেন
instead of digging deep into social medias, তত you'll get a view of the world. কি হচ্ছে, মানুষ কি চলছে, কিভাবে আছে, and that is our business. That is our business to write and to bring these stories to your table, যাতে আপনি ভাবেন এবং যারাদের ভাবার দরকার তারা যাতে ভেবেচিন্তে বসে। আরো ছোট উদাহরণ দিই, কলকাতা শহরের বুকে আপনারা সবাই যাতায়াত করেন, রাস্তা জুড়ে মাঝে মাঝেই দেখবেন মুভেবল গার্ড রেলস রাখা থাকে বিভিন্ন ক্রসিং, বিভিন্ন সিগন্যালের সামনে। প্রিন্স আনোয়ার রোড কানেক্টরে এরকমই একটি রেলিং এক ভদ্রলোক ধাক্কা খেয়ে বাইক থেকে পড়ে গেলেন। খুব একটা কিছু হলো না, একটু ছড়ে টড়ে গেল, উনি আবার উঠে বাইক চালিয়ে চলে গেলেন এবং আমাদের কয়েকজনের কাছে এই গল্পটা করলেন যে দেখেছো কি অবস্থা, সকাল 10:30টার সময় ওইখানে রাখার কোনো মানে হয়? তারপরের দিন আমরা একটা স্টোরি করেছিলাম যে কলকাতা শহরের রাত্রি সকাল 10টা, 11টা, 12টার সময় বিভিন্ন জায়গায় এই মুভেবল গার্ড রেলস কেন রাখা থাকে, কি হয়, কাদের উদ্দেশ্য সাধিত হয়। এই রিপোর্ট বেরোনোর 7 দিনের মাথায় লালবাজার হ্যাড এ মিটিং এবং কলকাতা শহরের 25টা ট্রাফিক গার্ডকে লালবাজারের কর্তারা নির্দেশ দেন যে গার্ড রেল সরিয়ে দেওয়া হোক। ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু কানেক্ট, ভাবতে হবে আমরা কি লিখছি, কি করতে চাইছি, কি বলবো। এই যদি আপনি না কথা বলেন তাহলে আপনি জানতে পারবেন না। এন্ড যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়াই আপনার মাধ্যম, তাহলে ইউ আর রং। দ্যাট ইজ নট অ্যাবাউট প্রিন্ট জার্নালিজম। প্রিন্ট জার্নালিজম ইজ মোর অ্যাবাউট পার্সোনাল কন্ট্যাক্ট, মানুষ টু মানুষ কথা বলতে হবে, সবাই একা। ইউ হ্যাভ টু রিচ আউট টু দেম, টক টু দেম, তাদের কাহিনী বলুন। সোনারপুর থেকে ভোর 6টার সময় সাইকেল চালিয়ে এসে বউবাজারের চশমার দোকানে যারা কাজ করছেন এবং কাজ করে সংসার চালাচ্ছেন তাদের কথা বলুন। Bring out those stories. This is not for any other media. This is for the print to say. আমার বারবার পড়তে ইচ্ছা করবে এই স্টোরিগুলো। 26/11 মুম্বাই অ্যাটাক, তারপরের দিন এয়ারপোর্ট থেকে নেমে যাচ্ছি আমি, ভুলে যান কি হয়েছে ইনসিডেন্ট, শুধু এয়ারপোর্টে কি দেখছি আমি। আপনার চোখের ক্যামেরা যা দেখবে কোনো গ্যাজেটের ক্যামেরা তা দেখবে না, এবং সেটাই যখন আপনি লিখবেন you go way above the TRPs of television channels. কিন্তু আমাদের ভাবতে হবে, we have to think, আমরা কি লিখতে চাইছি, কি বলতে চাইছি। Unless we do that, we are not doing justice to our profession. আমাদের প্রশ্ন করাটাই কাজ, বস, নিরন্তর প্রশ্ন করা। আমরা খুব একটা স্টেনোগ্রাফি করি না, এটা বললো আমরা সেটা লিখে দিলাম। That is not what journalism is all about. It is about digging deep. বিহারের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখুন যে গভর্নমেন্ট যে ক্লেম করেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে শৌচালয় হয়েছে, সত্যি কি হয়েছে তুলে ধরুন, বলুন। ফোর্স দ্য গভর্নমেন্ট টু সিট আপ এন্ড টেক আ নোট যে না, তারা যা বলছেন তা ঠিক বলছেন না। It is not for any other media to do this, but the print media. প্রশ্ন করতে হবে, এবং সেই প্রশ্ন cannot be a moment.
5 মিনিটের একটা প্রেজেন্টেশন নয়। ইট হ্যাজ টু বি a 500 and a 600 word স্টোরি, যেটা মানুষ পড়বে। এইখানে আসে আর একটা পার্ট, সেটা হচ্ছে আর্ট অফ ক্রাফটিং, আমাদের লেখার শৈলী। আপনি ব্যাটল ফিল্ডে আছেন, আপনি জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনি অন্য কোনো ক্ষেত্রে আছেন, হাউ ইউ প্রেজেন্ট ইউর থটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যেটা লিখলেন সেটা আপনার মা, আপনার বোন যদি না পড়ে, তাহলে ইউ হ্যাভ আমাদের লেখার শৈলী। আপনার মা বোন যদি ওই খবরটা দেখে পাতা উল্টে যায়, তাহলে আপনি আপনার কাজ করেননি। এইটা একটা স্কিল, and you have to acquire this skill. দিতে হবে নিজেকে। অনেকটা শার্পনারের মতন পেন্সিল ঢুকিয়ে নিজেকে আরো চাঁচা ছোলা করতে হবে, সময় লাগবে, ধৈর্য লাগবে, বাট ইউ নিড টু হ্যাভ দ্য উইল। মোহাম্মদ আলী বলছেন, ফেমাস বক্সার, যে স্কিল আর উইলের ডিফারেন্সটা কি? বললেন যে রিংয়ে আমি একটা ঘুষি খেয়ে পড়ে গেলাম, বিকজ আই ডিড নট হ্যাভ দ্য রাইট স্কিল। কিন্তু আমি উঠে দাঁড়িয়ে আর একটা ঘুষি মারলাম, বিকজ আই হ্যাড দ্য উইল। সো স্কিল আর উইল, এইগুলো যদি আপনার থাকে, আর যদি একটু ভাবনা থাকে, ভাবতে হবে, এ বাদে কোনো জায়গা নেই। আদারওয়াইজ ইউ শুড নট বি ইন জার্নালিজম। যা দেখছেন দেখার বাইরেও কিছু দেখছেন কিনা, যে কানেকশনটা আপনাকে যারা খবর দিচ্ছে তারা যে ছবিটা দেখাতে চাইছে না, সেই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, only then you are doing justice to your profession, এবং সেটা অত্যন্ত সততার সাথে। আমি একদম প্রথম জীবনে গঙ্গাসাগর মেলা কভার করতে গেছিলাম, আজ থেকে 2 দশক আগের কথা বলছি। একদমই শিক্ষানবিশ সাংবাদিক, সিনিয়রদের সঙ্গে গেছি, কাদা পেরিয়ে জলে, বহু মানুষ স্নান করছেন, ভোরবেলা। তো এক মহিলাকে দেখলাম ডাবের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে ছুঁড়ে ফেলে দিলেন। বাচ্চা ছেলে। বললাম, মাইজি ये क्या किए? नहीं, ये दे दिए गंगा माई को। क्यों? গায়ে হাত বোলাচ্ছেন ভদ্রমহিলা, হাসছেন, বলছেন বিশ্বাস है। আমি বললাম, लेकिन ये तो अंधा है। তুমি আমার দিকে হাসছেন আর বলছেন, বেটা বিশ্বাস তো अंधा ही होता है। এটার মানে যদি আপনি বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। Readers trust you blindly। সেই বিশ্বাস নিয়ে যদি আপনি খেলা করেন, then you are not doing your job। আমি বোধহয় অনেকটাই বলে ফেললাম আর আমি I would be happy to have questions from all of you। যদি কিছু মনে হয় আপনাদের, বা কিছু যদি জানতে ইচ্ছা করে, you are welcome to ask questions।
ভীষণ সুন্দর তুই বলেছিস। এবার দেখি আমাদের ভীষণ ভীষণ বেসিক আশা করি এরকম রয়েছে। স্যার আপনার ভয়েস ব্রেক হচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার পাওয়া হ্যালো, যাচ্ছে। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার। কিংশুককে বলছি, ভীষণ সুন্দর তুই বলেছিস, কতগুলো বেসিক জায়গা, একেবারে ফান্ডামেন্টাল জায়গায় তুই আঘাত এনেছিস। আমার ভীষণ কতগুলো অসম্ভব ভালো ভালো ক্যাচওয়ার্ড এর মধ্যে আছে। এবার দেখি আমাদের ছাত্রছাত্রীদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, নিশ্চয়ই থাকা উচিত আর কি। হ্যাঁ, কি প্রশ্ন তোকে করে এবার দেখি। কিংশুক বাবু, আমার প্রশ্ন হচ্ছে যে এর বিয়ন্ডেও তো রিপোর্টারদের আরো অনেক চ্যালেঞ্জ নিতে হয়। তাদের প্রাণ সংশয় থাকে, তাদের বক্তব্য ঠিক মতো ভাবে মানে যা দেখেছেন, যেমন যার চোখে দেখছেন তাকেই ঠিক মতো হুবহু রিপোর্টিং করা যাবে কিনা সেই বিষয়েও একটা তাদের উপর একটা হুইপ থাকে। তো আবার এইগুলো এই যে মানে এর বিয়ন্ডে যে চ্যালেঞ্জ গুলো থাকে সেগুলো কিভাবে একজন সাংবাদিক মানে যিনি যথার্থ সাংবাদিক তিনি কিভাবে মোকাবিলা করেন? এবং এক আর দুই হচ্ছে যে সাংবাদিকদের এইভাবে যে নানা রকম ভাবে এ করা, শারীরিক চর্চা করা হয়, তাদের কি মানে মানে সেই ক্ষেত্রে শুধু নিন্দা বা বিদ্বজ্জনদের একটা মিছিল বেরোলেই তো তার যথেষ্ট নয়। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের কি কোনো ইন্স্যুরেন্স করা থাকে যে এইরকম ভাবে তারা সারাদিন মানে একটা জায়গায় পড়ে আছেন সংবাদ নেওয়ার জন্য, কালেক্ট করার জন্য, তারপরে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং সেটা হয়তো মানে যে কোনো কেউ করছেন, কিন্তু তাদের পারিবারিক জীবন তো সত্যি করে ঠিক মতো মানে একটা মানে ভালো ইউনিট একটা গড়ে ওঠে, মানে একটা পারিবারিক জীবনটা তো ভীষণ ক্ষতিগ্রস্ত হয় আমার মনে হয়। এটা সত্যি খুব চ্যালেঞ্জিং জব, সেই জন্য আমার এই প্রশ্নটা। খুব ভালো প্রশ্ন ম্যাম, খুব ভালো প্রশ্ন। কয়েকটা জিনিস বলি। ধরুন আপনি যদি পুলিশে জয়েন করেন এবং মনে করেন যে পুজোর 5টা দিন আপনি পরিবারের সঙ্গে কাটাবেন, তাহলে ইউ আর হরিবলি রং। আপনি যদি জার্নালিজমে আসেন এবং মনে করেন যে ইউ উইল হ্যাভ এ ডিসেন্ট স্লিপ, ইউ আর রং। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু আক্রমণের শিকার হয়েছি। পয়েন্ট ইজ যে আমাদেরকে বলা হয় আমাদের সবার যেমন প্রফেশনাল হ্যাজার্ডস আছে, সাংবাদিকদেরও আছে। এই হ্যাজার্ড আছে বলে আমি খবর পরিবেশন করতে পারলাম না, আমি খবর লিখতে পারলাম না, দিস ইজ বাট আ লেম এক্সকিউজ। আপনি কিভাবে করবেন, আপনি ওই ক্রাইসিস থেকে কিভাবে বেরিয়ে আসবেন, হাউ ইউ গো অ্যাবাউট ইট, দ্যাট ইজ প্রত্যেকটা সাংবাদিককে কেউ শিখিয়ে দেয় না, অ্যান্ড হি অর শি হ্যাজ টু লার্ন, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য চ্যালেঞ্জ কামস। এক। দুই হচ্ছে ইরেসপেক্টিভ, ধরুন বিদ্বজনেরা সরব হলেন না, তাতে the work of a true journalist doesn't come to a stop. ভারতবর্ষের শহরে যত না জার্নালিজম হচ্ছে, ভারতবর্ষের গ্রামাঞ্চলে বহু কষ্ট করে বহু সাংবাদিক যেভাবে খবর তুলে আনছেন, ভাবাই যায় না। আমাদের এই কমফর্ট থেকে আমরা সেটা ভাবতেই পারবো না। এবং এনারা এটা যেটা করছেন সেটা এই জন্য নয় যে somebody will rise in support of them, somebody will give a pat on their back, sort of commitment, but it is a call from within.
আমি সেই জন্যই শুরুয়াতেই বলেছি যে যারা মনে করছেন জার্নালিজম অ্যালং উইথ আদার পসিবল প্রফেশনস, প্লিজ স্টেপ আউট। জার্নালিজম ইজ নট ফর দ্যাট। ইটস আ থ্যাঙ্কলেস হার্ড জব, কিন্তু কি জানেন তো, প্রসাদ বা শান্তি এটা তো আপনার নিজের। At the end of the day, when you have filed a copy, আপনি তো নিজে জানেন যে আপনি কি করলেন, কাউকে জানতে হবে না। And the next day, trust me, রিডার্সরা কিন্তু কানেক্ট করে, তারা কিন্তু বুঝতে পারে। সেটাই আমাদের প্রাপ্তি। রাইট, থ্যাংক ইউ। আর সাংবাদিকদের কাছে ছোট সংবাদ, সফট নিউজ, বড় সংবাদ, ছোট সংবাদ, এরকম ডিফারেন্স করাটা কি সব উচিত? আমি বলতে চাইছি যে ধরুন একজন মন্ত্রী আসছেন, তাকে কভারেজ করা, আর একটা ছোট হয়তো খবর, সেটা অতটা টিআরপি ব্যাপারটা এখানে কতখানি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়? আপনারা কতখানি প্রাধান্য দেন? ওই আপনাকে আমি বললাম যেটা ভাগলপুর ব্লাইন্ডিংস এর কথাটা। হ্যাঁ, রাইট, সেটা তো অন্ধ হয়ে গেল। টিআরপি এই কে কতটা কোনটা কি মনোগ্রাহী হবে, এটা একটা পার্ট, কিন্তু দিস ইজ নট হোল অফ জার্নালিজম। আমি আপনাকে বলি এই কনটেক্সটে খেজুরি ও নন্দীগ্রামের ভিতরে গোলাবর্ষণ চলছে। একটা সন্ধেবেলা কাজ করে ফিরছি, তখন ফাঁকা রাস্তা, মাঝখান দিয়ে এক সাইকেল ভ্যানে এক নবদম্পতি চলেছে, সামনে এক মহিলা বসে, বরের মুকুট, বউয়ের মুকুট, গলায় দুটো মালা। তো আমি গাড়ি থামালাম, বললাম দাঁড়াও দাঁড়াও, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। বললাম কি হলো, আপনাদের কি আজকে বিয়ে? ছেলে বললো আমি খেজুরির, মেয়ে বললো আমি নন্দীগ্রামে, আমাদের মধ্যে বিয়ে হবে না তো এখন। বললাম তাহলে? সেই জন্য আমরা কালীবাড়িতে গিয়ে বিয়ে করলাম, ওই আমার বৌদি বসে আছে, খাওয়া দাওয়া পরে হবে, গোলাগুলি থেমে গেল। আপনি এটা সফট নিউজ বলুন, হার্ড নিউজ বলুন, দিস ইজ আ নিউজ টু মি। দে লাভ ইন দ্য টাইমস অফ ওয়ার। রাইট, যার কাছে যেটা প্রায়োরিটি। সত্যি একদম পেশার একটা। সাদ্দাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটা প্রশ্ন করি একদম বক্তাকে। হ্যাঁ স্যার, একদম শিওর। প্রথম কথা বলি যে ধন্যবাদ এই কারণে, বক্তা প্রথমে বলেছেন আমি বলতে পারি না, বলার অভ্যেস আমার কম, এইরকম কোনো কথা। ধরন আমাকে বেশ আকৃষ্ট করেছে এবং আমার চমৎকার লেগেছে কথনভঙ্গি এবং অসাধারণ উপস্থাপনা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। বিষয়গুলিকে এত সুন্দরভাবে ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই সাংবাদিকতার জগতের মানুষ নই, আমি সাহিত্যের জগতের মানুষ, তাই আমার কৌতূহলটা একটু স্বতন্ত্র। অনেকগুলি প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে, কিন্তু সেই অবকাশ নেই, পরে কখনো সাক্ষাতে সে প্রশ্ন না করা যাবে, শাশ্বতর মাধ্যমে যদি কখনো আলাপ হয় সামনাসামনি। আমার একটা প্রশ্ন প্রথম মনে হচ্ছে যে এই প্রিন্ট মিডিয়ায় কাজ করতে গিয়ে প্রিন্ট মিডিয়ার কোনো সীমাবদ্ধতা চোখে পড়েছে? যে আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করছি, আমি যেভাবে সংবাদ পরিবেশন করছি সেটা
করতে গিয়ে কখনো মনে হচ্ছে যে এর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকছে, আমি যেন পুরোটা ঠিক পৌঁছতে পারলাম না পাঠকের কাছে, এমন কখনো মনে হয়েছে? স্যার দুটো জিনিস বলি। এক হচ্ছে আপনি সেন্ট্রাল এভিনিউ হোক, ডায়মন্ড হারবার রোড হোক, ইউ মাস্ট বি ভেরি শিওর যে আপনি কোন রাস্তায় যাচ্ছেন। তো ওয়েন ইউ আর ইন প্রিন্ট, আপনাকে পরিষ্কার বুঝতে হবে যে এই মাধ্যমটার ডিমান্ডস কি এন্ড অবভিয়াসলি লিমিটেশনস কি। একটা উদাহরণ দিই, ধরুন উড়িষ্যার চাঁদিপুর থেকে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ হচ্ছে, কারেক্ট? এই দৃশ্যটা, এই যে মিসাইল উড়ে গেল ধোঁয়া ছেড়ে, this is huge for the electronic media, but this is nothing for print media. We go into the technology or we question যে এটা ছাড়ার কি মানে হয়। কমপ্লিটলি দুটো ডিফারেন্ট মাধ্যম এবং তাদের অ্যাপ্রোচেস অ্যান্ড দেয়ার টার্গেট অডিয়েন্সেস আর ডিফারেন্ট। সো যদি আপনার একটা পার্টিকুলার মাধ্যমের সঙ্গে কম্পেয়ার করে মনে হয় যে না ওই ছবিটা তো খুব সুন্দর লাগলো, ওটা তো উড়ে গেল, ওই জিনিসটা তো আমি ধরতে পারলাম না, পারবেন না, বিকজ দ্যাট ইজ নট ইন দ্য ডিএনএ অফ প্রিন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্রিন্ট কোথায়। চুরি হয়ে গেছে রাজকোষে, রবীন্দ্রনাথের নোবেল চুরি। ইউ ক্যানট শো যে আপনি আপনার লেখাতে দেখাতে পারবেন না যে পুলিশ ঘুরঘুর করছে, ওখানে ধুলো উড়িয়ে জিপ এসে দাঁড়িয়েছে, ওকে গম্ভীরভাবে আলোচনা করছে। দিস ইজ নট ইয়োর পার্ট, ইয়োর পার্ট ইজ সামওয়্যার এলস। এইটা পরিষ্কার বুঝতে হবে। অ্যান্ড এই বোঝাটা এই জন্যই দরকার যে ইট উইল ডিফাইন ইয়োর কলিং, যে আমার কলিং কি প্রিন্টে না আমার কলিং অন্য কোথাও। না, আমি তোমার কথাটা যে বুঝতে পারিনি তা নয়, আমি এটা আন্দাজ করেছি, কিন্তু একজন পাঠক বা ধরুন একজন, আমি তুমিই বলছি যেহেতু শাশ্বতর ছেলেবেলার বন্ধু, সেই অর্থেই বলছি যে একজন পাঠক এবং তিনি একজন টেলিভিশনের দর্শক, এবং তিনি একজন যখন এই সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়ার, তিনিও একজন দর্শক, তিনি হয়তো অংশ নেন। এখন এইরকম একজন দর্শকের কাছে আমাকে পৌঁছতে হচ্ছে প্রিন্ট, আর তার ইম্প্যাক্ট আমাকে তৈরি করতে হচ্ছে। কারণ প্রিন্ট মিডিয়ার তো সবসময় আমরা জানি যে তার পাঠক সবসময় লিমিটেড হয় এবং সবার কাছে পৌঁছানো যায় না। তার কারণ হচ্ছে সেই ভাষা সম্পর্কে জ্ঞান যদি তার না থাকে তাহলে সে পৌঁছতে পারে না। কিন্তু ভিজুয়াল মিডিয়ার স্ট্রেংথটা এইখানে যে ভাষা জানে এবং যে ভাষা জানে না উভয়ের কাছেই পৌঁছানো যায়। ফলে একজন মানুষ যে ভাষা জানে তার কাছে যেভাবে ভিজুয়াল মিডিয়া এবং একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ইম্প্যাক্ট তৈরি হয়, আর যে ভাষা জানে না তার কাছে ভিজুয়াল মিডিয়ার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়। এখন সেক্ষেত্রে একজন পাঠক এবং দর্শক হিসেবে আমার কাছ থেকে পাওনাটা একটু উপরি পাওনা হয়, অর্থাৎ আমি পাঠ করেও অনেক কিছু পাচ্ছি, আবার দেখেও অনেক কিছু পাচ্ছি, এবং আমি নিজের মতো করে সংবাদটাকে বুঝে নিতে পারছি যে সংবাদটা কি। কিন্তু যে মোটামুটি পাঠক নয়, প্রিন্ট মিডিয়ার পাঠক যে নয়, তার কাছে কিন্তু ভিজুয়াল মিডিয়ার ইম্প্যাক্টটাই সব থেকে বেশি হচ্ছে, এবং সেটা
সংখ্যায় অনেক বেশি মানুষের কাছে সে সংবাদ পৌঁছচ্ছে। এবং এটা আমরা জানি যে এখন যে ভিজুয়াল মিডিয়ায় যেভাবে সংবাদ পরিবেশিত হয় সেখানেও নানাভাবে জাস্টিফাই করার বা বিভিন্ন ভাবে ইন্টারপ্রেট করার একটা চেষ্টা থাকে। সংবাদ পুরোপুরি না দেখিয়ে, আংশিক দেখিয়ে বা অতিরিক্ত কথা শুনিয়ে মিডিয়া মানে যারা দেখাচ্ছেন সংবাদ তাদের দৃষ্টিকোণ থেকে একটা সংবাদকে পরিবেশন করা হয়। এবং সেখানে অনেক সময় দেখা যায়, সেটা প্রিন্টেও হয় এবং ভিজুয়াল মিডিয়ায়, যে অনেক সময় সাংবাদিকের নিজস্ব যে চিন্তা, যে মৌলিক যে ভাবনা চিন্তা, যে চ্যালেঞ্জেসটা, সেইটা অনেক সময় যেন আড়ালে চলে যেতে থাকে এবং সেখানে অনেক বেশি প্রধান হয়ে ওঠে যে সেই প্রতিষ্ঠানের ভাবনা বা সেই প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা। তো এইরকম একটা একজন দর্শক বা পাঠক এসে পড়ে, তাদের ক্ষেত্রে একজন সাংবাদিক হিসেবে, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক হিসেবে তাদের ক্ষেত্রটাকে কিভাবে একটা স্পষ্টতা বা স্বচ্ছতা দেওয়া যায়, সেই নিয়ে কখনো ভাবনা চিন্তা হয়েছে মিডিয়াতে? স্যার, এইটা মুশকিল হচ্ছে যে এইটার প্রেমাইসটাই একটু ফ্লড, যে আমরা ভাবছি কোনো মাধ্যম কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। এক, দুই হচ্ছে যে একজন ভিউয়ার যে ইন্টেন্ট নিয়ে ভিউ করে একটা নিউজ, সেই ইন্টেন্ট নিয়ে কিন্তু সে প্রিন্টে ফিরে আসে না। অর্থাৎ ধরুন কোনো একটা মেজর ইভেন্ট, আমরিতে আগুন লেগে 42 জনের মৃত্যু, এই ভিজুয়ালস does not necessarily prompt him to open the newspaper next morning. So এই মাধ্যমের চ্যালেঞ্জেস আছে কিনা আই এম নট টু শিওর, বিকজ আমার মাইন্ডসেটই আলাদা। আমি when I am opening a newspaper and when I am switching on a TV, I know যে এর লিমিটেশন কোথায়। অর্থাৎ একটা খবর 90 সেকেন্ড, 1 মিনিট, স্পেশাল কভারেজ 5 মিনিট, তার বেশি নয়। কিন্তু আপনি যখন পড়তে বসছেন, the joy of reading is not restricted to time. তো তাই যদি হয়, তাহলে এই মাধ্যমগুলোর ডিএনএ যদি আলাদা হয়, তাহলে the way they interpret and see a news and present it to viewers oblique readers বাধ্য আলাদা হতে। সেইখানে কিছু কিছু ক্ষেত্রে আপনি যেটা বলেছেন সেটা হয়তো সামগ্রিকভাবে না হলেও কিছু ক্ষেত্রে আংশিকভাবে হয়, যে মানুষের বিচার, মানুষের লিনিং এক হচ্ছে, তাতে ইন্টারপ্রিটেশনটা হয়তো কিছু কিছু সময় পাল্টে যায়, কিন্তু সামগ্রিকভাবে যায় না। এই কারণেই যে ধরুন যে ইনফ্লুয়েন্সের কথা আপনি বোঝাতে চাইলেন, অ্যাজ ফার অ্যাজ আই গেট ইট, সেটা ওই জেমস সিকির আমল থেকে, যবে থেকে নিউজ পেপার শুরু হয়েছে, তবে থেকে জার্নালিস্ট ভার্সেস দোজ ইন পাওয়ার, এই কনফ্লিক্টটা রয়েই গেছে। ঠিক বলছি তো স্যার? ঠিক। তো দেখবেন এই সত্তা ভার্সেস সাংবাদিক, এই লড়াইয়ের আমল থেকে, যবে থেকে অ্যান্ড নিউজ পেপার ওভার অল দিস ইয়ার্স, despite এই যে allegations of yellow journalism and PR jobs, এই সব বাদেও print journalism has survived because to a large extent they have been successful in holding the mirror. এখন এই টাসেলটা এর পরবর্তী রাতেও থাকবে, but that won't change the DNA of print. It won't. আপনি মানে এখন
আমি যেটা প্রথমেই বলছিলাম যে দিস ইজ বেসিক্যালি অ্যান ইরা অফ কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। সো আমরা একাধারে প্রডিউসার, আমরা একাধারে কনজিউমার। সো গ্র্যাজুয়ালি যেটা আমরা ওয়েস্টে দেখি যে ইনক্রিজিংলি newspapers are not exactly being just a watchdog of the society. They are also speaking up. আপনি নিউ ইয়র্ক টাইমস যদি দেখেন, ওয়াশিংটন পোস্ট যদি দেখেন, সেখানে ইউএস প্রেসিডেন্টের সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকের কথা হচ্ছে, তাতে ইউএস প্রেসিডেন্ট বলছেন যে আই রিফিউজ টু টক টু ইউ বিকজ ইউ আর বায়াসড। সেখানে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক বলছেন যে স্যার, উই ক্যান গো ব্যাক অ্যান্ড ফোর্থ অন দিস থ্রু আউট দ্য ডে, বাট ইউ হ্যাভ টু আনসার মি বিকজ আই হ্যাভ আ কোয়েশ্চেন ফ্রম দ্য masses and that is my job. So this exactly captures the essence. যে এই পাওয়ার, ইনফ্লুয়েন্স, ইয়েলো জার্নালিজম এইগুলো থাকবেই স্যার, কিন্তু বিয়ন্ড দিস প্রিন্ট উইল অলসো সার্ভাইভ বিকজ to a large extent it has been successful in holding the mirror. না, তোমার সঙ্গে আমি একমত 16 আনা না 32 আনা, কারণ প্রিন্ট মিডিয়া আমার সর্বাধিক, তথাপি আমার কিছু কিছু প্রশ্ন মাঝে উকি দেয় মনের মধ্যে। হ্যাঁ, সেই কারণে একটু জিজ্ঞেস করলাম, কেননা এই প্রশ্নগুলো ঘুরঘুর করতে থাকে আর কি। তোমার বলা আজকে ভারী চমৎকার হয়েছে, আর তোমার সপক্ষে আমিও আছি, কেননা আমি প্রিন্ট মিডিয়াকে বেশি পছন্দ করি, ফলে সমর্থনও করি, এই নিয়ে কোনো প্রশ্নই নেই। আর বাড়িতে নিয়মিত যেহেতু টেলিগ্রাফি আসে, ফলে তোমার লেখার সঙ্গে আমার একটা পরিচয়ও আছে। যাই হোক, খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। উনি আমাদের বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টর অগ্নিমিত্র ঘোষ। রাইট। আচ্ছা, ছাত্রছাত্রীদের কি প্রশ্নটা স্যারের কাছে থাকলে করো, সাদ্দাম জিজ্ঞেস করো ওদের কি করবো, বা অন্য কোনো মাস্টার ম্যাডামদের দ্বারাও, অন্য কোনো মাস্টার ম্যাডামদের জিজ্ঞেস থাকে ওনারা করুন, বা ছাত্রছাত্রীরা তো তারপরে আছে ওদের প্রশ্ন করার জন্য। হ্যাঁ, কারোর যদি কোনো প্রশ্ন যদি করা থাকে তাহলে ডিরেক্টলি আনমিউট করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। না, এটা ম্যান্ডেটরি নয়, সবাইকে করতেই হবে, বাট যার যদি কোনো ম্যান্ডেটরি কেন হবে, ম্যান্ডেটরি কেন হবে, ওদের তো কারোর মনে যদি উঁকি দেয়, হি অর শি ইজ মোস্ট ওয়েলকাম, আমারও শেখা হবে। ওদের তোর কাছে জানবে তো ওরা, না আমিও জানবো। হ্যাঁ, সে তো বটেই। স্যারের কাছে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, যেটা বলছি, হ্যাঁ বলো অনিন্দ, বলো। হ্যাঁ অনিন্দ প্লিজ। হ্যাঁ স্যার, বলছি যে আমরা জানি যে এই যে কোনো রকমের সাংবাদিকতার ক্ষেত্রে নিউজ সোর্স একটা খুব মেজর ফ্যাক্টর ক্রিয়েট করে। তো আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময় দাঁড়িয়ে এই নিউজ সোর্স তৈরি করা এবং নিউজ সোর্সকে দীর্ঘদিন ধরে মেনটেন করা, এটা কতটা চ্যালেঞ্জিং একজন জার্নালিস্টের কাছে, এটা যদি একটু বলেন। এটা কি করে বলবো বলতো, তোমার বন্ধুদের তুমি কি করে মেনটেন করো? ইউ গো আউট, কাজের ক্ষেত্রে আর কি, কারণ এখন তো এক্সক্লুসিভ স্টোরির রমরমা আর কি, একটা প্রতিযোগিতাই বলা চলে। তো সেক্ষেত্রে মানে এটা কিভাবে করা হয় বা জার্নালিস্টরা কিভাবে করে থাকে আর কি। বলছি অনিন্দ, হাউ ডু ইউ মেনটেন ইউর ফ্রেন্ডস? তোমার বন্ধুদেরকে তুমি কি করে সামলাও? ইউ ইনভেস্ট টাইম, ইউ ইনভেস্ট ইমোশনস, তাই তো? আড্ডা মারো, গল্প করো, এনগেজ করো নিজেকে। এমন তো হয় না যে শুধু 9 মাসে 6 মাসে একবার ফোন করে বলো কিরে কেমন আছিস, সেরকম তো হয় না। তো হিউম্যান রিলেশনশিপস যেভাবে নার্চার্ড হয়, সেই একই থিওরিতে কিন্তু আমাদের সোর্সেস নার্চার্ড হয়। এবং যেই মুহূর্তে তুমি তোমার মনের মধ্যে মনে করবে যে উনি আমার সোর্স, দেন ইউ হ্যাভ লস্ট ইট। হি ইজ আইদার ইউর গুড ফ্রেন্ড অর হি ইজ নো ওয়ান। সুতরাং
অ্যান্ড দ্যাট ইজ নট ইজি। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটি কলকাতা পুলিশের থানা এক বড়বাবু অফিসার ইনচার্জের ঘরে ঢুকছিলাম, তা ঢুকে বললাম যে অসিতদা কেমন আছেন। ওনার সেদিন মুড খারাপ, বললেন দাঁড়ান দাঁড়াও দাঁড়াও, আমি হঠাৎ তোমার দাদা হলাম কোত্থেকে? আমি তোমার দাদা ফাদা কেউ নই, অসিত বাবু। সো কি হয় আমাদের, we go through a range of emotions. প্রত্যেক দিন তোমার প্রত্যেকটা বন্ধু যেমন ইকুয়ালি তোমার সঙ্গে রিয়াক্ট করে না, তোমার সব মানুষ যারা তোমার সোর্স তারা একইভাবে রিয়াক্ট করবে না। You have to keep calm and you have to invest in them. These are relationships. যারা প্রতিদিন তোমাকে খবর দেবে না, কারণ খবর দেওয়া তাদের কাজ নয়, তাদেরকে কেউ বলে দেয়নি যে তোমাকে খবর দিতে হবে। It is your job to bring out information from them. তাদের সময় দাও, তাদের সঙ্গে চা খাও, গল্প করো, বিল্ড আপ হিউম্যান রিলেশনশিপস। কথা বলো না মানুষের সঙ্গে, সবসময় যে খবর হতে হবে কে বলেছে? যেটা আমরা করি না, আমরা মনে করি একটা ফোন করলাম, দাদা কি খবর, ও কিছু নেই, ও দূর ফালতু। এই একই জিনিস আমাদের জীবন ক্ষেত্রেও, দূর ও বন্ধু তো ফোন করে না, ওকে করে আর কি হবে। সো আমার মনে হয় যে সামগ্রিকভাবে আমরা জীবনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে যেমন ভাবে আমরা ডিল করি, নার্চার করি, সময় দিই, ভালোবাসা দিই, যত্নে লালন করি, ঠিক অনুরূপ ভাবেও ইফ উই ক্যান নার্চার অ্যান্ড ইনভেস্ট ইন আওয়ার সোর্সেস, তাহলে ইউ উইল বি রেসিপ্রোকেট। থ্যাংক ইউ স্যার। কিংসুকদা, আমার একটা প্রশ্ন আছে, এটা আমরা সকলে জানতে চাই বা আমার ছাত্রছাত্রীদের একটু শোনা দরকার, এটা কি করে তোমরা হ্যান্ডেল করো সেটা একটু জানার জন্য। প্রশ্নটা হলো, বছর 2-3 আগে পরিবহন দপ্তরের ময়দান টেন্টে আমরা সবাই ছিলাম, তুমিও সেখানে ছিলে। তৎকালীন পরিবহন এর যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছেন, আরে আপনাদের পেপার তো আমাদের হয়ে লিখছেন, একটু দেখুন কি করব, আপনাদের কি খবর দেবো। তা আপনাকে এই সমস্ত কথা যখন বলছিলেন, এবং সেই কথা এবং তার পরিপ্রেক্ষিতে কি করে সেই খবর করা, এবং মানে আমি বলছি যখন আপনি যে খবরটা করছেন এবং যিনি এই কথাটা বলছেন, মানে তার ধমক বলুন বা আবদার বলুন, সেটাকে কি করে মেনটেন করেন বা কি করে সামাল দেন, সেটা একটু যদি বলেন। এটা না, এটার তো কোনো সেট থিওরি থাকে না। প্রথম কথা হচ্ছে যে সম্পর্ক সাংবাদিকদের একটা ইম্পর্টেন্ট, কি বলবো, একটা আমাদের একটা পুজোর একটা বড় উপকরণ হচ্ছে সম্পর্ক। তো তা সেই সম্পর্ক জায়গাটা এমন হতে হয় যে ধরো বলরামের সঙ্গে আমার হৃদ্যতা আছে, কিন্তু হৃদ্যতা নিশ্চয়ই এমন জায়গায় নেই যে আমি তার বিরুদ্ধে লিখতে পারবো না। সেটা যদি থাকে তাহলে তার সঙ্গে আমার কোনো হৃদ্যতা নেই। এই যে আমি আছি অথচ নেই, বিকজ আমার প্রাইমারি কলিং কোথায়, কাকে আমার খুশি করার দায়িত্ব, সেই মন্ত্রীকে, সেই বলরামকে, না যারা আমার লেখা পড়ছে সেই পাঠককে? আমার অ্যালিজিয়েন্সটা কার কাছে, কার জন্য আমি কাজ করতে নেমেছি, সেইটা পরিষ্কার হতে হবে। সেইটা পরিষ্কার হলে তখন বাকি জিনিসগুলো দে জাস্ট ফল ইনটু প্লেস। থ্যাংক ইউ দাদা। তাদের কি কোনো প্রশ্ন নেই? না না নাই থাকতে পারে, ঠিক আছে। এখানে যারা আছো এখন 3rd সেমিস্টার বা 5th সেমিস্টারের ছেলেমেয়েরা, তাদের কি কোনো প্রশ্ন নেই তোমাদের? স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। তুমি বড় স্যারকে, তুমি কোন ইয়ারে পড়ো, কোন সেমিস্টারে আমি নিজে পরিচয় দাও স্যারের কাছে? জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের 3rd সেমিস্টারের স্টুডেন্ট। আমার নাম তানিয়া।
স্যার Wonderful. বলছি এই মানে ফিল্ডে যাওয়ার জন্য বা প্রিন্ট মিডিয়াতে যাওয়ার জন্য কি ধরনের লেখা বা ভাষার দক্ষতা কতটা কিভাবে তৈরি করা যেতে পারে? আপনি যা লেখেন বাড়িতে, আপনার মা পড়তে পারেন বা পড়ে ভালো বলেন? হ্যাঁ স্যার, Try পড়েন করেছেন? তো। না, মানে পড়েন তো ঠিকই আছে, তার কাছে মনোগ্রাহী হয়? আনলেস আমাদের বাড়িতে আমাদের লিটমাস পেপাররা ছড়িয়ে আছে, আপনার লেখা যদি আপনার মা, মাসি, ভাই, বোন এদের কাছে মনোগ্রাহী না হয়, আমাদের কাছে বা আপনার পাঠকের কাছেও হবে না। এক। দুই হচ্ছে যে আপনি ভাবুন যে আপনি মনে করুন আপনাকে আমরা পাঠিয়েছি সুন্দরবনে টু কাভার আমফান, রাইট? হাউ ডু ইউ স্টার্ট আ স্টোরি? আপনি কিভাবে শুরু করবেন? আপনি তো দেখছেন অনেক কিছু, চারিদিকে ধ্বংসলীলা, বাট আপনি আমাকে যেভাবে পরিবেশন করবেন আমি তো সেইভাবে খাবো। হাউ ডু ইউ থিঙ্ক, হাউ ডু ইউ স্টার্ট আ রাইট আপ? এই স্টোরিটা লেখা শুরু হবে কি দিয়ে? এবং এইটার উপর নির্ভর করবে আপনার সারাদিনের কষ্টের সাকসেস বা ফেলিয়ার। কেন বলছি? আনলেস ইউ হ্যাভ আ ভেরি ক্যাচি স্টার্ট টু দিস পিস দ্যাট ইউ আর প্ল্যানিং টু রাইট, তাহলে অর্ধেক লোক দুটো লাইন পড়ে ঘুরে যাবে। এই যে ঘুরে গেল, আপনার সকাল থেকে রাত পর্যন্ত খাটনিটা বৃথা হয়ে গেল। সো কিপ থিঙ্কিং যে আমি কি করে অ্যাট্রাক্ট করব, হাউ ডু আই ড্র মাই রিডার্স টু মাই পিস। মানে এটা সহজে হয় না, এটা বলা সহজ, করা সহজ নয়, বাট ওভার এ পিরিয়ড অফ টাইম রেগুলার অ্যাপ্লিকেশন অফ মাইন্ড হলে আমার মনে হয় নিশ্চয়ই হয়। যেমন আমার মনে আছে সুনামির সময় আন্দামানের দ্বীপে একটি বাচ্চার জন্ম হয়েছিল, বাবা মা নাম রেখেছিল সুনামি। এখন এই খবরটি হাউ ডু ইউ স্টার্ট? কোন একটা লেখা আমি পড়েছিলাম, সেখানে শুরুয়াত হয়েছিল মেয়েটির হাতে দুটো ঝুমঝুমি লেগেছিল তার মা, সেটা শব্দ দিয়ে। এই যে আর্ট অফ ক্রাফটিং, আপনি কিভাবে ভাবছেন স্টোরিটা, কিভাবে পরিবেশনা করছেন, সেটার উপর আপনার মানে আপনার এফার্টস এর সার্থকতাটা অনেকটা ডিপেন্ড করে। আপনি যদি প্লেন লেখেন যে ঝুমঝুমির জন্ম হয়েছে বা একটি বাচ্চার জন্ম হয়েছে যার বাবা মার নাম রেখেছে সুনামি, ও হলো না, আপনার মাই পড়বেন না। সো নিজেদের ভাবতে হবে আর কি। উই হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার মাইন্ড। থ্যাংক ইউ স্যার। আশা করি আমার হচ্ছে আমরা প্রায় শেষের দিকে আর কি। আর যদি কারো জিজ্ঞেস করার থাকে তাহলে বলতে পারেন বা পারো। ওকে, আন্তরিক ধন্যবাদ স্যার। সত্যি আপনি আপনার কর্মজীবনের প্রায় 25 বছরের যে কর্মজীবনের অভিজ্ঞতা প্রায় কয়েক মিনিটের মধ্যে এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে তথ্যমূলক বাকরুদ্ধ অবশ্যই গভীর আলোচনার মধ্যে দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, তার জন্য আবার ধন্যবাদ। আর আপনি একটা কথা বলেছেন, মানে যেটা হচ্ছে মানে অনেকগুলোই ইম্পর্টেন্ট কথা বলেছেন, তার মধ্যে একটা খুবই ছাত্রছাত্রীদের জন্য এবং বর্তমানের মোজো একটা এরা চলে এসছে, যেটা মোবাইল জার্নালিজমের কনসেপ্টে, যে আপনার চোখের ক্যামেরা যেটা দেখবেন কোনো গ্যাজেটের ক্যামেরা সেটা দেখবেন তো দেখবে না। তো আমি ছাত্রছাত্রীদের প্রসঙ্গে ব্যাপারটা বলে রাখি যে সত্যি
মোবাইল ক্যামেরাটাকে দূরে রেখে চোখে ক্যামেরার ব্যবহার করার চেষ্টা করার জন্য স্যার যে কথাগুলো বলেছেন সেগুলো মাথায় রাখতে হবে। আর ছাত্রছাত্রীদের প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি যে আজকের বক্তব্য শুধুমাত্র আলোচনার মাত্র নয়, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা একটা ইম্পর্টেন্ট ক্লাসও আমরা সেরে ফেলেছি, যেটা একটা সিলেবাসের বড় অংশ শিখতে পারলাম। যেমন স্যার ল্যাঙ্গুয়েজ অফ নিউজ এর কথা বলছেন, আবার নিউজ এলিমেন্টস, ভ্যালুজ, পজিশন, কোয়ালিটিস, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ জার্নালিস্ট, অনেকগুলো আর্ট এন্ড ক্রাফটিং অফ নিউজ, স্কোপ অফ নিউজ, প্রত্যেকটি পয়েন্টকে স্যার অল্প অল্প করে ছুঁয়ে গেছেন। তো আবার ধন্যবাদ জানাই স্যারকে, সত্যি আজকে একটা মানে চমৎকার একটি আলোচনা আমরা উপভোগ করতে পারলাম। থ্যাংক ইউ স্যার। এবার আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের বিভাগে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভাগে অধ্যাপক অনিন্দ্য ভট্টাচার্যকে অনুরোধ জানাচ্ছি যে প্লিজ কিছু বলার জন্য। প্লিজ। থ্যাংক ইউ সদ্দাম। নেতাজিনগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে আয়োজিত চ্যালেঞ্জেস ইন প্রিন্ট মিডিয়া এই অনুষ্ঠানে আগত সকল মানুষকে আমি জানাই শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের জন্য প্রথমেই আমি যাকে আন্তরিক ধন্যবাদ জানাবো তিনি আর কেউ নয়, আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা আমাদের কিংসুক স্যার, যিনি টেলিগ্রাফ পত্রিকার একজন বিশিষ্ট সাংবাদিক এবং স্কলার মানুষ। স্যারের কথার মধ্য দিয়ে আজ আমরা সাংবাদিকতা জগতের অনেক অজানা কথার হদিশ পেলাম, অনেক বিষয় জানলাম যেগুলো হয়তো আমাদের স্টুডেন্টদের এবং শুধু স্টুডেন্টদের নয় আমাদেরকেও অনেক বেশি সমৃদ্ধ করলো, অনুপ্রাণিত করলো। এবং স্যারের এই দীর্ঘ কর্মজীবনে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান কিন্তু সাফল্যমণ্ডিত হয়ে উঠলো। এবং আমরা চাইবো আমাদের বিভাগের তরফ থেকে স্যারের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনেও আপনার সঙ্গে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে কোনো ওয়ার্কশপ বা এইরকমই কোনো ওয়েবিনার করতে চাইলে আপনি আমাদের পাশে থাকবেন। আপনার যে অভিজ্ঞতার ভান্ডার সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে নেবেন, তাহলে আমরা এবং আমাদের বিভাগের সমস্ত স্টুডেন্টরা এবং অন্যান্য কলেজের থেকেও যারা যেসব স্টুডেন্টরা এসছেন বা স্যার ম্যাডামরা বা গবেষকরা এসছেন তারাও কিন্তু আপনার এই অভিজ্ঞতার থেকে সমৃদ্ধ হবেন বলেই আমার ধারণা। তো কিংসুক স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ আনন্দ, থ্যাংক ইউ। আমার খুব ভাল লাগলো, আমি এরকম একটা অবকাশ পেলাম। আমি অনেকক্ষণ সময় লাগলো কিংসুক, না ম্যাম, কিন্তু তোমাকে আমরা অফলাইনে চাই। না ম্যাম, এটা তো পারস্পরিক ঋদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া। একদম, তো মানে ভালো লাগাটা একটা অন্য পর্যায়ে। আসলে মানে আমাদের যেমন অনেকের স্বপ্ন অনেক রকম থাকে, কিন্তু বাস্তবে আমরা অন্য একটা পেশায় ঢুকে গেলাম, এরকম অনেকের হয়েছে আমাদের। তার ফলে সেই ভালো না লাগাটার জন্য অনেক কিছুই কিন্তু আমরা সাফল্য পাইনি। হ্যাঁ, তো সেরকম ভাবে আমার খুব লেখিকা হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখনো তো সময় আছে। হ্যাঁ, জানি না জীবন কতদিন আমাকে সময় দেবে। না না, আমরা সবাই চাই আপনি আরো লিখবেন। হ্যাঁ, এই তোমার কাছ থেকে এটা শুনে আমার খুবই শিহরণ যাচ্ছে এবং আমার মনে হয় আমি একদিন পারবো এটা থেকে। না ম্যাম, আমাদের সবার ভিতরে কিছু ইম্পালসেস আছে, তো সেগুলোকে পেন ধরলে বেরোয় ম্যাম। হ্যাঁ, বেরোয়, এমন নয় যে বেরোয় না। আমি একটা বলি, 1 মিনিট যদি সময় দেন। হ্যাঁ, নিশ্চয়ই। একটি ছোট ম্যাগাজিনে বাংলাদেশের বাল্যবেলা নিয়ে এক ভদ্রমহিলা একটা ছোট ওই পাড়ার ছেলেদের ম্যাগাজিনওয়ালাদের অনুরোধে একটা লেখা লিখেছিলেন। তো আমার পরিচিত একজন পাবলিশার অধীর বিশ্বাস, গাংচিলের। তো অধীর দা ওই কি করতেন, ওই লিটল ম্যাগাজিন ওই হেঁটে হেঁটে মাঝে মাঝে উল্টে উল্টে দেখতে দেখতে এই লেখাটায় চোখ পড়ে যায় তার। উনি এই লিটল ম্যাগাজিনের সম্পাদকের অফিসে গিয়ে এই ভদ্রমহিলার
ঠিকানা জোগাড় করে হাওড়ায় ওনার বাড়িতে গিয়ে তাকে বলেন যে দিদি আমার জন্য একটা বই লিখবেন। বলে সে কি, আমি তো এসব লিখতে টিখতে পারি না। বলে আপনি যেমন পারেন কাগের ঠ্যাং বকের ঠ্যাং লিখে দিন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। এই ভদ্রমহিলা কাগের ঠ্যাং বগের ঠ্যাং লিখলেন। 2017 সালে আনন্দ পুরস্কার পেল দয়াময়ীর কথা। তো ম্যাম আপনি পারবেন, এমন নয়। না মানে সত্যি মানে এরকম সৃজনশীল একটা লেখা লিখে উঠতে পারা, মানে আমি শীর্ষেন্দু বাবুর পাড়ায় থাকি, তো ওনাকে দেখি অনেক সময় যে উনি বাজার টাজার খুব আনন্দে করছেন, 2 হাত ভরে ব্যাগ ভরে বাজার করছেন। তারপরে যখন স্টাডিতে ঢুকে যায় তখন কোনো নেমন্তন্ন আসলেও না, কারোর জন্যই উনি বেরোবেন না। মানে এই যে একনিষ্ঠা, সব পেশাতেই বোধহয় একটা ভীষণভাবে একটা দায়বদ্ধতা, একটা ভালোবাসা থাকলে মানে চূড়ায় পৌঁছানো যায়। যেটা তোমার কাছ থেকে বুঝলাম, তুমি তো কম যাওনি, নন্দীগ্রাম, খেজুরি, তারপরে কার্গিল সব শুনলাম। মানে আমি বুঝলাম যে প্রত্যেকটা পেশায়, যে পেশায় আমাদের ভালো লাগা আছে সেই পেশাটায় কিন্তু সত্যি সফলতা, মানে কোনো অসুবিধাটাই অসুবিধে মনে হয় না। মানে হেলায় যেন মানে সেই কঠিন মানে বিপর্যয় হোক আর কঠিন পরিস্থিতি হোক, তাকে জয় করা যায়। এটাই Correct. আমার আজকের অনুভূতি হলো। খুব ভালো লাগলো। সামনে থেকে একদিন নিশ্চয়ই ম্যাম, নিশ্চয়ই হবে। পাবো আমার শাশ্বতকে। আমার ভালো লাগাটা আমি খুব একটা ব্যক্ত করতে পারলাম না, পরে শাশ্বতকে বলবো। কিন্তু ও যেমন একটা সুযোগ দিল, আমি ইন্টারঅ্যাক্ট করতে পারলাম, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটাই তুমি চেয়েছিলে। কারেক্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।